7 বছর আগে রামকৃষ্ণনগর টাউন থেকে শিবুমির টাউনে আসতে হলে 4 থেকে 5 ঘন্টা লাগতো, এবং আনিপুর পয়েন্ট থেকে চেরাগি যেতে হলে মানুষের 4-5 ঘন্টা লাগতো। রাস্তা নাম নিশান ছিল না। আমি যখন প্রথম এমএলএ হই 2019-এ, যে একটা ঢেউ উঠেছিল, আপনার বিরুদ্ধে নানান অভিযোগ আনা হয়েছে। দেখেন এই ঢেউটা আমি শুনেন, এই ঢেউ শুধু আপনাদের মিডিয়ার ছিল, পার্টির কাছে ও ঢেউ ছিল না, আমার সমষ্টির মানুষের কাছে ওইটার ঢেউ ছিল না। যারা অভিযোগকারী ওরা তো বিজেপি বলে দাবি করছে, ওরা বিজেপির কর্মী হয়ে আজকে দেখেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার আচরণ আপনি এরকম থাকে না। আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কোনো জায়গায় এরকম আচরণ নেই, আর আচরণ থাকারও কথা নয়। কিন্তু রামকৃষ্ণনগরবাসী ঘরের ছেলে হিসেবেই মেনে নিয়েছেন। কিন্তু শ্রীভূমিতে বিজয় মালাকারের প্রতি অনেক ক্ষোভ এবং অভিযোগ আছে। উনি শ্রীভূমিকে বঞ্চিত করে মেডিকেল কলেজ নিয়ে গেছেন। মেডিকেল কলেজটা সবাই দাবি ছিল উত্তর করিমগঞ্জ তথা শহর সংলগ্ন এলাকাতে হোক, কিন্তু বিজয় মালাকার সেটা রামকৃষ্ণনগর গিয়ে গেছেন, রামকৃষ্ণনগরবাসীকে উপহার দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি বিজয় মালাকারকে জিজ্ঞাসা করছি, এখানেও তো আপনার একটা বলতে গেলে একটা ভালো একটা ফিল। দেখেন, একটা জিনিস আমি বলি আপনাকে, রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ আমাকে নতুন জীবন দিয়েছে, আর আমি যতদিন জীবিত থাকবো রামকৃষ্ণনগর সমষ্টির মানুষের হয়ে কাজ করব। আমার প্রথম চয়েস রামকৃষ্ণনগর সমষ্টি থাকবে। গতবার রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ 17 মাসের কাজ কাম দেখে, আর রামকৃষ্ণনগরের মানুষ আমাকে 45,000-এর উপর 46,000-এর উপরের ডিফারেন্সে আমাকে এখান থেকে বিজয়ী করে দিয়েছেন। আর এই 17 মাসের কাজের পরে ওনাদের আশীর্বাদে আমার রামকৃষ্ণনগর সমষ্টি পুরাতন রাতাবাড়ির ওনাদের আশীর্বাদে এবার আমি 5 বছর কাজ করার সুযোগ পেয়েছি। আর আমি মনে করি 17 মাসের মানুষ আমাকে দেখে যে ভোট দিয়েছে, এটার ডবল এই 5 বছরের কাজে হবে। একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার টিকিট পাবেন কি না, কিন্তু তিনি সবসময় আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি টিকিট পাবেনই। যে অভিযোগগুলো উঠেছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও সে ব্যাপারে আমরা বিশেষ কিছু বলবো না, যেটা কোর্টে এখনো বিচারাধীন আছে, মাননীয় আদালত সেটা বিচার করবে, বা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি সেটা কিভাবে কাউন্টার করেন সেটা তার ব্যাপার। কিন্তু দলীয় যে হাইকমান্ড ওনার প্রতি ভরসা রেখেছে, সবকিছু খতিয়ে দেখে ওনাকেই টিকিট দিয়েছে। আর ওনার যদি রাজনৈতিক প্রেক্ষাপট বলা যায়, উনি শিবুই শহর থেকে রামকৃষ্ণনগরে গিয়ে সেখানকার একেবারে স্থানীয় লোকাল ছেলে হয়ে গেছেন। সেখানে তার যে জনপ্রিয়তা অনেক বেশি, যার জন্য উনি যেন প্রথমবার যখন উপনির্বাচনে জয়লাভ করেন তখনই 24,000 ভোটে জয়লাভ করেছিলেন। পরবর্তীতে 2021-এর যে সাধারণ নির্বাচন সেখানে 46,000 ভোটে বেশি ভোটে জয়লাভ করেছেন। তো উনার যে উত্থান সেটা কিন্তু প্রতিদিনই দেখা যায় যে বেড়ে যাচ্ছে। আজকে আমাদের সাথে আছেন বিধায়ক বিজয় মালাকার, উনি আবার টিকিট পেয়েছেন। আপনি এইবার নানান ঝামেলার মধ্যে দিয়েও কিছু একটা তো নিশ্চয়ই ঝামেলা হয়েছে, তারপরও টিকিট পেয়েছেন। আপনাকে প্রথমেই অভিনন্দন, আপনি নির্বাচনী যে প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন এর মধ্যে। আর আপনি এই টিকিট পাওয়ার জন্য প্রথম কাদেরকে কৃতজ্ঞতা জানাবেন? আমি প্রথমে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, এবং ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল সভাপতি নীতিন নবীনজিকে, যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তৃতীয়বারের জন্য আমার উপরে বিশ্বাস রাখার জন্য। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি থেকে ধরে ভারতীয় জনতা পার্টির পুরা নেতৃত্বকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে ধন্যবাদ জানাবো আমার সমষ্টির জনগণকে। ওনারা প্রায় 7 বছর যেভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের মাধ্যমে কাজ করার সুযোগ সুবিধা করে দিয়েছেন, আপনাদের মাধ্যমে আমি আমাদের সমষ্টিবাসীর সবাইকে, গুরুজনদেরকে, বড় ছোট সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। রামকৃষ্ণনগর সমষ্টিতে আমরা দেখেছি যে পূর্বে কিন্তু অনেক অনুন্নত ছিল, বলতে গেলে যে একটা অনেক পিছ পড়া একটা
সমষ্টি ছিল, যেখানে রাস্তাঘাট বা আমরা অনেক বছর থেকে সাংবাদিকতা করে যাচ্ছি। আজকে থেকে 20 বছর আগে যদি দেখা যায় বা বেশি হয়ে যাবে, আমরা যদি 10-12 বছর আগে দেখি, দুর্লভচড়া থেকে বা রংপুর পর্যন্ত ওইগুলোতে যাওয়া প্রায় অসম্ভব ছিল। তো আজকের দিনে উন্নতি হয়েছে, কিন্তু তারপরও কিন্তু আপনার বিরুদ্ধে বহু সময় অভিযোগ উঠে যে ওই জায়গায় পানীয় জল নেই, ওই জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি, এগুলো অভিযোগও আসে। এইবার কি হবে এগুলো? দেখেন, আমি বলি আমার সমষ্টিতে আমার এই 7 বছরে যদি আপনারা দেখেন, রামকৃষ্ণনগরের চেহারার পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট বলেন, রামকৃষ্ণনগরের মতন জায়গায় মেডিকেল কলেজ হচ্ছে, কখনো শহরের কোনো জনগণ বুদ্ধিজীবীও পাবেননি বা কোনোদিন অঞ্চলের আমাদের রামকৃষ্ণনগরের মানুষও পাবেননি যে রামকৃষ্ণ, হয়তো ইলেকশনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলে গিয়েছেন যে নাও হতে পারে। রামকৃষ্ণনগরের মতন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে মেডিকেল কলেজ হচ্ছে। এবং বিশেষ করে যদি আপনি রাস্তাঘাটের কথা বলেছেন, আপনারা জানেন আজ থেকে 5-6 বছর 7 বছর আগে রামকৃষ্ণনগর টাউন থেকে শিবভূমির টাউনে আসতে হলে 4 থেকে 5 ঘন্টা লাগতো, এবং আনিপুর পয়েন্ট থেকে চেরাগি যেতে হলে মানুষের 4-5 ঘন্টা লাগতো। রাস্তা নাম নিশান ছিল না। আমি যখন প্রথম এমএলএ হই 2019-এ, আনিপুর পয়েন্ট থেকে যখন আমরা চেরাগি রংপুর যেতাম, আমি স্করপিও নিয়ে গেলে আরেকটা গাড়ি আসলে, বড় গাড়ি আসলে আমার গাড়ি সাইড করে দাঁড়াতে হতো। 2টা গাড়ি একসঙ্গে ক্রস হইতো না, কারণ 3.5 মিটারের 375 মিটারের রাস্তা ছিল। আর আমি এমএলএ হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম পিডব্লিউডি মন্ত্রী হয়ে প্রথম এই সমষ্টির একসঙ্গে 42 কোটি টাকার স্যাংশন দিয়েছিলেন, দিয়ে এটাকে 5.5 মিটার 575 মিটারের রাস্তা হয়েছিল। বর্তমানে এটাকে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আসাম মালা স্যাংশন দিয়েছেন। আপনারা যদি দেখেন, আমার আমার বর্ডার থেকে কানাই বাজার অব্দি আসাম মালার কাজ চলছে, গ্রামে গঞ্জের রাস্তা চলছে, মহিলা কলেজ হচ্ছে, স্টেডিয়াম হচ্ছে। উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক হয়েছে। এই কারণে আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কামকাজ হওয়ার কারণে রামকৃষ্ণনগর যে আপনি বলেছেন 2-1 জল 2-4টা জায়গা বাদ দিয়ে দিলে 99% মানুষের কাছে যেদিন গিয়ে আপনারা যেখানে বিজয় মালাকার সম্বন্ধে, ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে 90% মানুষ আপনাদেরকে পজিটিভ উত্তর দেবে, নেগেটিভ উত্তর দেবে না। তাই আমি স্যাটিসফাইড। আমি 7 বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করার যে সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ হয়েছে, আর আগামী দিনেও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ হবে। বিজয় মালাকার শ্রীভূমি শহর থেকে রামকৃষ্ণনগর গেছেন এবং সেটা অনস্বীকার্য। তাকে কিন্তু রামকৃষ্ণনগরবাসী ঘরের ছেলে হিসেবেই মেনে নিয়েছেন, কিন্তু শ্রীভূমিতে বিজয় মালাকারের প্রতি অনেক ক্ষোভ এবং অভিযোগ আছে। উনি উনি শ্রীভূমিকে বঞ্চিত করে মেডিকেল কলেজ নিয়ে গেছেন। মেডিকেল কলেজটা সবাই দাবি ছিল উত্তর করিমগঞ্জ তথা শহর সংলগ্ন এলাকাতে হোক, কিন্তু বিজয় মালাকার সেটা রামকৃষ্ণনগর গিয়ে গেছেন, রামকৃষ্ণনগরবাসীকে উপহার দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি বিজয় মালাকারকে জিজ্ঞাসা করছি, এখানেও তো আপনার একটা বলতে গেলে একটা ভালো একটা ফিল। দেখেন, একটা জিনিস আমি বলি আপনাকে, রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ আমাকে নতুন জীবন দিয়েছে, আর আমি যতদিন জীবিত থাকবো রামকৃষ্ণনগর সমষ্টির মানুষের হয়ে কাজ করব। আমার প্রথম চয়েস রামকৃষ্ণনগর সমষ্টি থাকবে, দ্বিতীয় চয়েস অন্য কোনো বিষয়ে থাকবে, অন্য কোনো জায়গা থাকবে। কিন্তু আজকে বিজয় মালাকারকে যেদিন পরিচিতি কেউ দিয়েছে, বিজয় মালাকারের যেদিন সুনাম এর ব্যবস্থা যেদিন কেউ করে দিয়েছে, এটার প্রথম অংশীদার বলেন আর বাকিদার বলেন এটা রামকৃষ্ণনগর সমষ্টির জনগণ। এই কারণে যে কোনো সময় যে কোনো বিষয় যখনই কিছু করার সুযোগ আসবে, এটার প্রথম চয়েস আমার রামকৃষ্ণনগর থাকবে। কারণ রামকৃষ্ণনগরের মানুষের ঋণ আমি সারা জীবন, আরো 3-4 জন্ম নিলেও আমি ঋণ শোধ করতে পারবো না। আপনি যেভাবে বলেছেন, সত্যিকার অর্থে আমি করিমগঞ্জ শহরের মানুষ, রামকৃষ্ণনগর গিয়েছি, মানুষ আমাকে 2বার বিধায়ক বানিয়েছেন, 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। তাই রামকৃষ্ণনগরের মানুষের ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আর যতদিন জীবিত থাকবো রামকৃষ্ণনগর মানুষের হয়ে কাজ করে যাব। এবার আসি সেই প্রসঙ্গে। এবার যে টিকেটের পূর্বে প্রদানের পূর্বে একটা ঢেউ উঠেছিল
আপনার বিরুদ্ধে নানান অভিযোগ আনা হয়েছে। দেখেন, এই ডেউটা আমি শুনেন, এই ডেউ শুধু আপনাদের মিডিয়ার ছিল, পার্টির কাছেও ডেউ ছিল না, আমার সমষ্টির মানুষের কাছে ওইটার ডেউ ছিল না। ডেউ শুধু সোশ্যাল মিডিয়ার, যে আজকাল পোর্টাল, অনেক পোর্টাল হয়েছে, আর মিডিয়ার পোর্টালের মাধ্যমে কিন্তু ডেউ না বিজেপির নেতাদের কাছে ছিল, না আমার সমষ্টির কার্যকর্তার কাছে এগুলো ছিল। এটা শুধু মিডিয়ার চ্যানেলের মাধ্যমে এটার ডেউ ছিল। জনগণের কাছে ওইটা কিন্তু বিষয় ছিল না। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রামকৃষ্ণনগরে, ওনাদের কাছেও কোনো সমস্যা ছিল না। এই 2-4 জন কংগ্রেস মানসিকতার মানুষের মাধ্যমে মিডিয়ার কাছে এটা ডেউ ছিল। জেনারেল পাবলিকের কাছে, জেনারেল মানুষের কাছে, জেনারেল কার্যকর্তার কাছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃবর্গের কাছে এসব কোনো বিষয়ই ছিল না। এ ব্যাপারে হয়তো বিশেষ কিছু বলবো না, কারণ হয়তো এখনো আদালতে ব্যাপারটা বিচারাধীন আছে। মহামান্য আদালত বিচার করবে বা ওনার যে ধরনের নথিপত্র দিতে লাগে সেগুলি উনি দেবেন। কিন্তু যারা অভিযোগকারী ওরা তো বিজেপি বলে দাবি করছে, ওরা বিজেপির কর্মী হয়ে আজকে দেখেন, আমি এসব বিষয়ে অ্যাকচুয়ালি আলোচনা করার আমার ইচ্ছেই নেই। ওনাদেরকে নিয়ে আমার আলোচনা করার মতন আমার কাছে এত সময়ও নেই। দেখেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার আচরণ আপনি এরকম থাকে না। আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কোনো জায়গায় এরকম আচরণ নেই, আর আচরণ থাকারও কথা নয়। আজকাল সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ফটো একটা দিয়ে সব ক্যান্ডিডেট হয়ে যায়, বুঝছেন না? আর সোশ্যাল মিডিয়া না থাকলে আপনি পার্থদায় মিনিমাম 35 বছর থেকে সাংবাদিকতা করছেন। যদি এই ইউটিউব আর সোশ্যাল মিডিয়া না থাকলে আপনারা কোটি টাকা পেলে ওনাদের নাম আপনারা ক্যান্ডিডেট হিসাবে, প্রার্থী হিসাবে লিখতেন না। আমরা যখন যুব মোর্চা করতাম, পার্টি করতাম, বুঝছেন, আমরা বাদেন আমাদের থেকে সিনিয়র নেতাদের নাম আসতো না পেপারে। আর এই ইউটিউব চ্যানেল উনেল, এই পোর্টেল উটেল, নিজের স্বঘোষিত সাংবাদিক হয়ে এসব জিনিসে আমি মনে করি আমাদের এই যে সাংবাদিকতার স্তর অনেক ওরা নামিয়েছে। আপনারা দেখবেন তো, আমি দেখেছি তো করিমগঞ্জ শহরে আপনারা যারা সিনিয়র সাংবাদিক আছেন, কোনো ফালতু নিউজ তো করেন না একদিনে। আর এরা ক্যান্ডিডেট, জোট, তুফান, এটা সব সোশ্যাল মিডিয়া। আর এই 7-8 জনে দিল, আর কয়েকজনে শেয়ার করলো। আর আমাদের একটা নেচার কি আছে আমাদের মানুষের, আমার বলেন, আপনার বলেন, সবার বলেন, নেগেটিভ জিনিস থাকলে আমরা একটু বেশি করে দেখি। আর কিছু মানুষে ভিউজ পাওয়ার জন্য নিউজ করে, এটাই বাকি। না সংগঠনের কাছে এটা বিষয় ছিল না, আমার কাছে বিষয় ছিল না, আমার পার্টির নেতৃত্বের কাছে বিষয় ছিল, এটা কিন্তু বিষয়ই ছিল না। আর সমষ্টিতে আপনারা প্রমাণ পাবেন। পার্থদা, আপনি তো অনেকদিন থেকে আমাকে চিনেনও, এই ইলেকশনে বুঝবেন আপনি, রেজাল্টের মাধ্যমে মানুষ বুঝিয়ে দেবে। এসব জিনিসে হচ্ছে আমার লাভও হয়েছে। যে মানুষ আমার থেকে দূরে ছিল, এ মানুষও আমার কাছে এসেছে। মানুষের সঙ্গে মানুষ এটা ইমোশনালি কানেক্ট কিছু মানুষ করে দিয়েছে, কারণ ওনাদেরকে চিনে। ওনারা এই যে 2-4টা দালাল মানুষ, ওরা ওনাদের যে দালালি, বিজয় মালাকার এমএলএ হওয়ার পরে ওনাদের দালালি বন্ধ হয়ে গেছে। এটা লাগে এই দালাল চক্র সব জায়গায় থাকবে, এটা নিয়ে চিন্তা করার আর চিন্তাও আমি করি না। আমি আমার কাজ, মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে কাজ করার, আমি কাজ করে যাচ্ছি। সর্বশেষ প্রশ্ন, এবার যে নির্বাচনী প্রচারে আপনার মুখ্য চ্যালেঞ্জ কি হবে? আর যদি বিজয় হলে বিজয় মালাকারের বিশেষ কি যে টার্গেট থাকবে, আর কত ভোটে জয়ী হবেন প্রথম সেটা বলেন। দেখেন, আমাদের এখানে সমষ্টিতে কোনো চ্যালেঞ্জ নেই। গতবার রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ 17 মাসের কাম দেখে আমার এগেনস্টে 2বারের বিধায়ক ক্যান্ডিডেট ছিলেন শম্ভু সিং মালা। শম্ভুদা ভালো লোক, উনি আমার এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেস থেকে। আর রামকৃষ্ণনগরের মানুষ আমাকে 45,000-এর উপর, 46,000-এর ভোটের ডিফারেন্সে আমাকে এখান থেকে বিজয়ী করে দিয়েছেন। আর এই 17 মাসের কাজের পরে ওনাদের আশীর্বাদে আমার রামকৃষ্ণনগর সমষ্টি, পুরাতন রাতাবাড়ির, ওনাদের আশীর্বাদে এবার আমি 5 বছর কাজ করার সুযোগ পেয়েছি। আর আমি মনে করি 17 মাসের মানুষ আমাকে দেখে যে ভোট দিয়েছে, এটার ডবল এই 5 বছরের কাজে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার রাজনৈতিক ভবিষ্যৎ আরো সুন্দর হোক, শুভকামনা রইল আমাদের তরফ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ পার্থদা।